আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি খায়রুল কবির স্যার। আজকে তোমাদের সামনে গণিত দশম শ্রেণীর গণিত অধ্যায় 1-এর অনুশীলনী 1-এর প্রথম পর্ব। এখানে কিছু বেসিক আলোচনা করব। এই চ্যাপ্টারের যে সমস্ত জিনিস লাগবে, আমরা সবাই অঙ্ক জানি, অঙ্ক বুঝি, কিন্তু বেসিকটা জানা থাকলে অঙ্কটা করতে সুবিধা হয়। তারপরে আমরা অনুশীলনী অঙ্ক কিছু করব। তো প্রথমেই আমরা জেনে নেই যে বিভিন্ন প্রকার ভগ্নাংশ আছে। আমরা ক্লাস 7-এ 8-এ এগুলো পড়ে আসছি, তবু চর্চা করার জন্য, একটু পিছনে ফিরে যাওয়ার জন্য, কিছুটা আয়ত্ত আনার জন্য আমাদের কিছু জানতে হয়। তো বিভিন্ন প্রকার ভগ্নাংশ আছে। 1 নম্বর হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তার আগে আমি বলি যে ভগ্নাংশটা কি, যদিও অনেকের মনে আছে, তারপরে বলি ভগ্নাংশটা কি। ভগ্নাংশ হচ্ছে যে সংখ্যাকে, যে সংখ্যাটা p/q আকারে আছে, যেমন ধরেন p/q আকারের কোনো সংখ্যা, অর্থাৎ 1/2, 3/4, এগুলোকে আমরা ভগ্নাংশ বলি। যদি সংজ্ঞাকারে বলতে চাই যে p/q আকারের যে সংখ্যা, তাকে আমরা ভগ্নাংশ বলি। আর ভগ্নাংশের দুটা জিনিস থাকে, একটা হলো লব আর একটা হচ্ছে হর। তাহলে আমরা জানি ভগ্নাংশের কটা জিনিস থাকে। ভগ্নাংশের দুটা জিনিস থাকে, একটা হচ্ছে লব, একটা হচ্ছে হর। যেমন এখানে যদি আমি ধরি 2/3, এটা হচ্ছে লব আর এটা হচ্ছে হর, আর সমস্তটাই হচ্ছে ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশে কটা জিনিস থাকে? দুইটা, একটা হচ্ছে লব আর একটা হচ্ছে হর। উপরেরটাকে বলা হয় লব আর নিচেরটাকে বলা হয় হর। তো অনেক সময় ভুলে যাই যে হরটা উপরে না নিচে। আমরা বাংলা ভাষায় বলে থাকি দুধের স্বর থাকে উপরে আর অঙ্কের স্বর থাকে নিচে। তাহলে এটাকে ভগ্নাংশ বলে। এখন বিভিন্ন প্রকার ভগ্নাংশ আছে। 1 নম্বর হচ্ছে যে প্রকৃত ভগ্নাংশ। যে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? এখন আমরা যেটা দেখতে পেলাম যে বিভিন্ন প্রকার ভগ্নাংশ যদি লিখি, তাহলে 2/3, 5/4, তারপরে 2/2, তারপরে 7/8 ইত্যাদি ইত্যাদি, এগুলোকে আমরা ভগ্নাংশ বলি। আবার 2.5, 2.4, উপরে ফোটা, এগুলোকেও ভগ্নাংশ বলা হয়। তাহলে এটা একটা ভগ্নাংশ, 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 সবই ভগ্নাংশ। এখন কোনটাকে কি নাম বলে একটু ধারণার জন্য, শুধু একটু ধৈর্য সহকারে যদি তোমরা শোনো তাহলে একটু উপকার হবে। তাই প্রথমে আমরা জানি যে ভগ্নাংশ বলতে দুটো অংশ থাকে, লব থাকে, হর থাকে। লব থাকে, হর থাকে। এখানে লব হর আছে, কিন্তু সেটা দশমিক আকারে আছে, এটা পরে আমরা বলবো। তো এখানে উপরেরটার নাম হচ্ছে লব, নিচেরটার নাম হর। উপরেরটার নাম লব, নিচেরটার নাম হর। এগুলো হচ্ছে ভগ্নাংশ। তো 1 নম্বর হলো প্রকৃত ভগ্নাংশ। আমরা প্রকৃত কথার দ্বারা বুঝতে পারি যে একটা খুঁটি যদি থাকে, একটা খুঁটি ধরলাম, সাধারণত আমরা ঘরের খুঁটি ধরি বা বিভিন্ন যে বিদ্যুৎ লাইনের খুঁটি ধরি। আমরা দেখতে পাচ্ছি খুঁটির উপরে একটু চিকন থাকে আর নিচের দিকটা একটু মোটা থাকে। উপরের দিকটা চিকন আর নিচের দিকটা একটু মোটা। এই খুঁটিটা হলো প্রকৃত খুঁটি। এই খুঁটিটা প্রকৃত খুঁটি। কিন্তু যদি এরকম হয় উপরে মোটা নিচে চিকন, তাহলে এই খুঁটিটা দিয়ে সাধারণত ঘর তৈরি করা যাবে না। খুঁটি হবে কিন্তু মজবুত হবে না। এই খুঁটিটাকে বলে অপ্রকৃত খুঁটি। এটা হলো প্রকৃত খুঁটি আর এটা হলো অপ্রকৃত খুঁটি। তো এরকম একটা ভগ্নাংশ যখন আমি লিখব, যদি উপরে চিকন থাকে নিচে মোটা থাকে, অর্থাৎ উপরে ছোট আর নিচে বড়, এই ভগ্নাংশকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ।
যে ভগ্নাংশের নিচে মোটা, নিচে বড়, উপরে ছোট, এটাকে বলা হবে এই খুঁটির মতো প্রকৃত ভগ্নাংশ। তাহলে অপ্রকৃত কোনটাকে বলবো? অপ্রকৃত হবে এইটার মতো, তার মানে এই যে ভগ্নাংশটা উপরে 5 নিচে 4, এটাকে বলবো আমরা অপ্রকৃত ভগ্নাংশ। ভগ্নাংশ ঠিক আছে, কিন্তু সেটা প্রকৃত না, সুস্থ না, এটাকে বলবো আমরা অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এটাকে নাম কি বলবো? অপ্রকৃত ভগ্নাংশ। এটা প্রকৃত ভগ্নাংশ, এটা অপ্রকৃত ভগ্নাংশ। তারপরে আছে আরেকটা ভগ্নাংশ, সেটা হলো মিশ্র ভগ্নাংশ। যে ভগ্নাংশের ভিতরে পূর্ণ সংখ্যাও থাকবে, ভগ্নাংশও থাকবে। তাহলে 2 সমস্ত 2 এর 1, এখানে এটুকু হচ্ছে ভগ্নাংশ আর এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ মিলে যেটা হয় এইটুকুকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ। তাহলে আমরা কয়টা হইল? 3টা হইল, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, আরেকটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এটা আমাদের লাগবে, গণিতে লাগবে। আরেকটা আসি এখন আমরা, এইটুক মুছে দেই। তাহলে আমরা 3টা শিখলাম, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। এখন এই জিনিসটা শিখবো, এটার নাম হলো দশমিক ভগ্নাংশ। তাহলে কি লিখবো? এটা 2.5, এটার নাম কি? দশমিক ভগ্নাংশ। এটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। এই দশমিক ভগ্নাংশকে ভাঙাতে হবে, ওটাও শিখতে হবে না, পরে শিখবো। আরেকটা আছে, অর্থাৎ এই ভগ্নাংশটার অর্থ কি? যেটার মাঝখানে দশমিক থাকবে। যেমন এটা হতে পারে 0.2 হতে পারে, 0.002 হতে পারে, অথবা 3 হতে পারে। এই দশমিক যে সমস্ত অঙ্কের ভিতরে আছে সেগুলোকে বলা হয় দশমিক ভগ্নাংশ। বুঝে আসছে? যে সমস্ত অক্ষরের ভিতরে দশমিক থাকবে, সেটা আগেও থাকতে পারে, পরেও থাকতে পারে, এমনও থাকতে পারে, এগুলোকে বলা হয় দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ। তাহলে আরেকটা ভগ্নাংশ বাকি আছে, সেটা কি? ওই যেটা কি আছে 2.4, উপরে একটা ফোঁটা, এই ফোঁটাটার নাম হচ্ছে পৌনঃপুনিক। কি নাম? পৌনঃপুনিক, বা এটাকে বলা হয় আবৃত্ত দশমিক ভগ্নাংশ। বাংলায় বলে আবৃত্ত দশমিক ভগ্নাংশ। এটার নাম কি? আবৃত্ত দশমিক ভগ্নাংশ। এটার নাম, যার উপরে পৌনঃপুনিক আছে, মানে একটা ফোঁটা আছে, অক্ষরের উপরে যদি একটা ফোঁটা থাকে, এখানে এরকম হতে পারে 5239 এই ফোঁটা, অথবা 0.003 এটার উপরে ফোঁটা, যে কোনো ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশের ভিতরে যদি ফোঁটা থাকে তাহলে এটাকে বলবো আমরা আবৃত্ত দশমিক ভগ্নাংশ। তাহলে বন্ধুরা কয়টা দশমিক, কয়টা ভগ্নাংশ আমরা পড়লাম? 1 নম্বর হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, যার উপরে ছোট নিচে বড়। আরেকটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, যার উপরে বড় নিচে ছোট। আরেকটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ, যেটা কি থাকবে? একটা পূর্ণ সংখ্যা থাকবে আর একটা ভগ্নাংশ থাকবে। এটা ভগ্নাংশ, এটা পূর্ণ সংখ্যা, এটাকে বলবো সব মিলিয়ে হচ্ছে মিশ্র ভগ্নাংশ। আর দশমিক ভগ্নাংশ, যেটার ভিতরে দশমিক থাকবে ওইটাকে বলবো আমরা দশমিক ভগ্নাংশ।
আর যেটার ভিতরে দশমিক আছে এবং উপরে পৌনঃপুনিক আছে, অর্থাৎ একটা ফোঁটা আছে, এটাকে বলবো আমরা আবৃত্ত দশমিক ভগ্নাংশ। কি বলবো? আবৃত্ত দশমিক ভগ্নাংশ। আলহামদুলিল্লাহ, ভগ্নাংশের ব্যাপারে কিছু আলোচনা আমরা করলাম। এটা একটু আমাদের স্মরণ রাখতে হবে যেন এটা মনে থাকে পরবর্তী অঙ্ক করার ক্ষেত্রে। এখন আমরা আলোচনা করব অনুশীলনী 1-এর 13 নম্বর অঙ্ক। অনুশীলনী 1-এর 13 নম্বর অঙ্ক আমরা যদি বই খুলে একটু সামনে রাখি, যে অনুশীলনী 1-এর 13 নম্বর অঙ্কটা কি আছে বলতেছে, একটা দশমিক ভগ্নাংশ দেওয়া আছে, সেটাকে আমাকে ভাঙাতে হবে। আবৃত দশমিক ভগ্নাংশ দেওয়া আছে, সেটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে, অর্থাৎ প্রকৃতি হোক আর অপ্রকৃতি হোক, এটাকে সাধারণ ভগ্নাংশ বলে। যেমন ধরো 3/5, এটাকে কি বলে? সাধারণ ভগ্নাংশ। 4/5/4, এটাকে কি বলে? সাধারণ ভগ্নাংশ। আর যখন দশমিক থাকবে, উপরে ফোঁটা থাকবে অথবা পৌনঃপুনিক থাকবে, এগুলো আমরা সাধারণ দশমিক ভগ্নাংশ বলবো না, ওগুলোকে এখানে রূপান্তর করতে হবে। এখন আমরা ক নম্বর অঙ্কটা দেখি। 13 ক কি লেখা আছে? 0.2 উপরে ফোঁটা 0.2 কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। তাহলে এটা কোন ভগ্নাংশে আছে? এই যে উপরে ফোঁটা আছে, এখানে দশমিক আছে, এটাকে বলবো আমরা আবৃত্ত দশমিক ভগ্নাংশ। যার উপরে ফোঁটা থাকবে সেটাই হবে আবৃত্ত। আবার সবাই বলি, যার উপরে ফোঁটা থাকবে, পৌনঃপুনিক থাকবে, তাকে আমরা কি বলবো? আবৃত্ত দশমিক ভগ্নাংশ। এইটাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তাহলে একটু খেয়াল করি, এটাকে আমরা কিভাবে ভাঙবো? প্রথমে একটা দাগ দেব। এখন খুব সহজ করে কথাটা শুনি। এখানে দশমিকের পরে কয় ঘর? 1 ঘর। তাহলে নিচে হবে 1 ঘর। দশমিকের পরে যত ঘর, নিচে হবে তত ঘর। এটা মুখস্থ করি। দশমিকের পরে যত ঘর, নিচে হবে তত ঘর। যেমন এখানে যদি আরেকটা উদাহরণ দেই, 2.39, দশমিকের পরে কয় ঘর? 2 ঘর। তার নিচে হবে কয় ঘর? নিচে হবে 2 ঘর। এখানে দশমিকের পরে 1 ঘর, নিচে হবে 1 ঘর। দশমিকের পরে 2 ঘর, নিচে হবে 2 ঘর। এটা আমরা খেয়াল করব। আমরা একটা উদাহরণ থেকে আগে যাই, একটা অঙ্ক থেকে যাই। তাহলে নিচে 1 ঘর হবে। এখন 1 ঘরটা কি হবে? হয় 9 হবে, নাহলে 0 হবে। অন্য কোনো সংখ্যা নিচে আসবেই না। তার নিচে কি হবে? হয় 9 না হয় 0। যদি কোনো সংখ্যার উপরে ফোঁটা হয়, তাহলে ততটা 9 হবে। যতটা ফোঁটা থাকবে অতটা 9 হবে। ফোঁটা কয়টা? একটা। তাহলে আমরা তো জানি যে দশমিকের পরে যত ঘর, নিচে হবে তত ঘর, তাহলে ঘর একটাই হবে। আর ফোঁটাওয়ালা থাকলে 9 হবে, ফোঁটা ছাড়া থাকলে 0 হবে। আচ্ছা, এখানে ফোঁটা ছাড়া নেই, উপরে কি হবে? উপরে যা আছে সম্পূর্ণ লিখতে হবে। তাহলে এটা হলো সাধারণ ভগ্নাংশ। এটা ছিল আবৃত দশমিক ভগ্নাংশ, এটা হলো সাধারণ ভগ্নাংশ। নিশ্চয়ই সবাই বুঝতে পারছো। এরপরে আরেকটা অঙ্ক করি, খ নম্বর অঙ্ক। খ নম্বর কি দেওয়া আছে? 0.35, 0.35। এখন আমরা বলি তো দেখি যে নিচে কয় ঘর হবে? দশমিকের পরে কয় ঘর? 2 ঘর। নিচে হবে 2 ঘর। বাস, এটা আমাদের মেমোরিতে থাকলো, 2 ঘর হবে। এখন 2 ঘরের মধ্যে হয় 9 হবে, নাহলে 0 হবে। যতগুলো ফোঁটা থাকবে অতগুলো 9 হবে। ফোঁটা কয়টা? একটা, দুইটা। দুইটাই তো ফোঁটা আছে, মানে পৌনঃপুনিক আছে। এটাকে আমি সাধারণ ভাষায় ফোঁটা বলি।
তো পূর্ণগুণিক দুইটাই আছে, তাহলে 9 হবে 2টা। কথাটা কি বুঝে আসছে? প্রথমে আমরা দেখবো যে কয় ঘর হবে, এটা আগে ঠিক করে নেব। দশমিকের পরে 2 ঘর, নিচে হবে 2 ঘর, হয়ে গেল। এখন দেখবো 9 আর 0 কোনটা হবে। যতগুলো ফোঁটা থাকবে অতগুলো 9 ফোঁটা আছে কয়টা? 2টা। 9 হবে কয়টা? 2টা। উপরে কি হবে? উপরে যা আছে তাই হবে, কারণ ফোঁটা ছাড়া কোনো সংখ্যা এখানে নাই, শুধু 0 আছে। 0কে বিয়োগ করলে যা, না করলে তাই, ওটা আমরা পরে দেখতেছি। এখন আসি আমরা গ নাম্বার অঙ্ক। কি আছে? 0.13। এখন আমরা বলি তো দেখি নিচে কয় ঘর হবে। নিচে অবশ্যই 2 ঘর হবে। কেন? দশমিকের পরে কয় ঘর আছে? 2 ঘর আছে, তার নিচে হবে 2 ঘর। আচ্ছা, ভালো কথা, 2 ঘর হবে। এখন 2 ঘরের মধ্যে ফোঁটা আছে কয়টা? এখানে ফোঁটা নাই, এখানে ফোঁটা আছে, তার মানে একটা ফোঁটা একটা খালি। একটা ফোঁটার জন্য একটা 9 হবে, আর একটা খালির জন্য একটা 0 হবে। এই হলো 90। আবার বলি, দশমিকের পরে 2 ঘর, তাহলে এখানে হবে 2 ঘর। একটা ফোঁটালার জন্য হবে একটা 9, আর খালি ঘরের জন্য হবে একটা 0। তাহলে হলো 90। আর উপরে কি হবে? উপরে যা আছে সম্পূর্ণ আমরা আগে লিখব। লিখলাম। এইখানে একটা কাজ করতে হবে। এর আগে অঙ্কগুলো দেখছি ফোঁটা ছিল, 2টাই ফোঁটা, কিন্তু এখানে একটা ফোঁটা আছে, একটা ফোঁটা নাই। যেটা ফোঁটা নাই ওগুলোকে বিয়োগ করতে হবে। তার মানে এখান থেকে 1টা বিয়োগ। তাহলে কত আসতেছে একটু খেয়াল করি। তাহলে আমরা সুন্দর করে আবার জিনিসটা কল্পনা করতে পারি। এখানে ফোঁটা ছাড়াগুলো বিয়োগ হয়, এইটা খেয়াল রাখতে হবে। তাহলে দশমিকের পরে 2 ঘর, নিচে হবে 2 ঘর। ফোঁটার জন্য হবে 9, ফোঁটা ছাড়ার জন্য হবে 0। তাহলে নিচেরটা ক্লিয়ার। উপরেরটা এখানে যা আছে সম্পূর্ণ লিখব। ফোঁটা, দশমিক, পয়েন্ট কিছুই লিখব না। না লিখে বিয়োগ করব কত? যার উপরে ফোঁটা নাই। যার উপরে ফোঁটা নাই ওটা বিয়োগ করে দেব। তাহলে কত হলো? 12 হলো। এইটা হলো এক নিয়ম। আচ্ছা, এটা মুছে দিচ্ছি। এখন আসি পরবর্তী অঙ্কটা হলো ঘ নাম্বারটা করলে সবার ক্লিয়ার হয়ে যাবে। 3.78। 3.78 এইটাকে আমরা ভাঙাবো। ফোঁটা আছে কার উপরে? 8 এর উপরে। এখন আমরা বলি নিচে কয় ঘর হবে? নিশ্চয় হবে 2 ঘর। কেন? দশমিকের পরে 2টা ঘর আছে, তার নিচে হবে 2 ঘর। এখন কয়টা 9 হবে, কয়টা 0 হবে? যতগুলো ফোঁটা অতগুলো 9 হবে। ফোঁটা আছে কয়টা? একটা, তাহলে একটা 9। খালি আছে কয়টা? একটা, তাহলে একটা 0। এখন উপরে যাই। উপরে সম্পূর্ণটা আগে লিখতে হয়। 3, 7, 8। তোমরা ভালো করে দেখো, এখানে দশমিক, পৌনঃপুনিক কোনোটাই কিন্তু লিখলাম না, সব উঠে যাবে। সম্পূর্ণ লিখবো। দশমিকের আগের গুলোও লিখবো, পরের গুলোও লিখবো। এর আগে কিন্তু দশমিকের আগেরটা লিখি নাই, কারণ ছিল 0। 0 লিখলেও যা, না লিখলেও তাই, এই জন্য লিখিনি। কিন্তু সংখ্যা থাকলে আমাকে লিখতে হবে। সম্পূর্ণ আমি লিখলাম। লিখে বিয়োগ করব যেগুলোর উপরে ফোঁটা নাই। বিয়োগ করব যেগুলোর উপরে ফোঁটা নাই। তাহলে ফোঁটা নাই কোনগুলোর উপরে? 3-এর উপরে নাই, 7-এর উপরে নাই, তাহলে এই দুটার ফোঁটা নাই। তাহলে বিয়োগ হবো 37। আবার বলতেছি, নিচে হবে দশমিকের পরের হিসাব, উপরে হবে সম্পূর্ণের হিসাব। নিচে হবে দশমিকের পরে কয় ঘর? 2 ঘর, নিচে হবে 2 ঘর। ফোঁটার জন্য হবে 9, আর খালি সংখ্যার জন্য হবে 0। এটা নিচেরটা ক্লিয়ার হলো। উপরেরটা কি করব?
সম্পূর্ণটা লিখে নিতে হবে। লিখে নিয়ে বিয়োগ চিহ্ন দিব, দিয়ে এখান থেকে ফোঁটা বাদে যেগুলো আছে, যার উপরে ফোঁটা নাই, সেগুলো বিয়োগ করব। এখন দেখি বিয়োগ করলে কত হয়। 7 আছে কত হলে 8 হবে, 1 হইলে, 3 আছে কত হলে 7 হবে, 4 হলে, আর 3। এই হলো আমার সাধারণ ভগ্নাংশ। আশা করি সবাই বুঝতে পারছো। এখন আরেকটা অঙ্ক করাবো। এগুলোকে বলা হয় আবৃত্ত দশমিক ভগ্নাংশ। এগুলোর এখন আমরা যোগ করব। একটা যোগ যদি আমি লিখি, আছে 15 নম্বর অঙ্ক, 15 ক। যোগ করো, কি আছে? এটা যোগের ক্ষেত্রে একটু নিয়ম আলাদা। এটা কিন্তু থাকবে পরীক্ষায়, এই যোগটা প্রায় পরীক্ষায় থাকে, বিশেষ করে ভোকেশনাল পরীক্ষাগুলোতে। যোগ করার জন্য আমাকে কিছুটা সদৃশ করতে হবে। এটা দেওয়া হয় নাই, কি করতে হবে? সদৃশ, অর্থাৎ একই রকম বানাতে হবে। এখন কিভাবে করতে হয় আমরা সেটা একটু খেয়াল করি। এই যোগ করার সময় আমরা উপরে নিচে লিখতে হবে। এই যে উপরে লিখলাম, নিচের সংখ্যাটা নিচে লিখলাম। লেখার সিস্টেম কি? দশমিক বরাবর দশমিক হতে হবে, দশমিক বরাবর দশমিক, আর কিছুই চিন্তা করব না। আর প্রত্যেকটা অক্ষরের নিচে অক্ষর সমানভাবে লিখতে হবে। এরকম না যে এটা এখানে লিখলাম, এটা এখানে, এটা না। একটা অক্ষরের নিচে একটা অক্ষর, এভাবে লাইন ঠিক রেখে এখানেও ঠিক লাইনগুলো আমাকে ঠিক করে লিখতে হবে। তো প্রথমে আমি লিখলাম, এখন পৌনঃপুনিক দেই, এটা পৌনঃপুনিক ছিল, এটা পৌনঃপুনিক ছিল। এখন আমাকে সদৃশ করে যোগ করতে হবে, একই রকম করে যোগ করতে হবে। যেমন কোনো জিনিস যদি সৌন্দর্যকে বাড়াতে চাই, আমরা 3-4টা লাঠি আছে, এই লাঠিগুলোকে আমি এক জায়গায় বেঁধে রাখবো সৌন্দর্যের জন্য। তখন একটা উঁচা লাঠি, একটা নিচা লাঠি, কি করব? লাঠিগুলো সবগুলো মাথাগুলো সমান করব, সমান করে বেঁধে রাখবো, এক জায়গায় রেখে দেবো, দেখতে সুন্দর লাগবে। এই জন্য এখানেও ঠিক তাই, এটা আছে কম, এটা আছে বেশি, এরকম না হয়ে যায়, সবগুলো যেন সমান হয়। এখন খেয়াল করি, এখানে অনাবৃত, অর্থাৎ যার উপরে ফোঁটা নাই এটাকে বলা হয় অনাবৃত, আর যার উপরে ফোঁটা আছে একে বলা হয় আবৃত্ত। আমরা ফোঁটা ফোঁটা নাই এটা বলেও আলোচনা করতে পারি। তাহলে এখানে অনাবৃত যেগুলো, এগুলোর মধ্যে আমরা হিসাব করব সর্বোচ্চ কোনটা আছে, মানে ফোঁটা ছাড়াগুলো সর্বোচ্চ কত আছে। এখন বলে দেখি, এখানে ফোঁটা ছাড়া কয়টা? একটা। এখানে ফোঁটা ছাড়া কয়টা? একটা। তার মানে এখানেও একটা, এখানেও একটা, তো দুটার মধ্যে সর্বোচ্চ কত? একটা। এখানে একটা ছেলে, এ পাশে একটা ছেলে। যদি বলি সর্বোচ্চ ছেলে কোন পাশে, বলবো যে দুই পাশে, কারণ এখানে একটা, এখানেও একটা, তা সর্বোচ্চ ছেলে কয়টা? একটা। আবার যদি বলি এই পাশে আছে 2জন ছেলে, এই পাশে আছে 1জন ছেলে, তা সর্বোচ্চ কোনটা? ওই যেখানে 2টা আছে। এরকম না যে 2টা যোগ করলাম 3 হয়ে গেল সর্বোচ্চ, যোগ না, মানে 3 জায়গায় ছেলে আছে, 4 জায়গায় ছেলে আছে, আমি দেখবো যে সর্বোচ্চ কোন জায়গায় আছে, ওইটা হলো সর্বোচ্চ। তাহলে এখানে আমরা সর্বোচ্চ চিন্তা করি, এখানে আছে একটা, এখানে আছে একটা, তাই সর্বোচ্চ হলো কত? 1। আমরা এটা রাফ খাতায় কোথাও লিখে রাখবো, যোগ। এখন আসি আমরা ফোঁটা আলাগুলো, যেটা পৌনঃপুনিক বলে। এখানে ফোঁটা আলা আছে একটা, এখানে ফোঁটা আলা আছে 2টা, উপরে একটা এবং নিচে 2টা। 1 আর 2 এর লসাগু বের করতে হবে। তাহলে 1
আর 2 যদি লসাগু করি কোনো কিছু ভাগ যায় না, তার মানে লসাগু হবে 2 গুণন 1 সমান হবে 2। তাহলে এখানে যোগ হবে 2। আমরা আবার খেয়াল করি একটা জিনিস, আমরা এটা যোগ করতে গেলে আমাকে সদৃশ করতে হবে, আর সদৃশ করার নিয়মগুলো আমরা এখন বলছি। যে প্রথমে আমি খেয়াল করব 2টা 3টার ভিতরে খালি আছে কয়টা, ফোঁটা ছাড়া কয়টা। এখানে আছে একটা, এখানে আছে একটা, তাহলে 1 আর 1 এর মধ্যে সর্বোচ্চ কত সেটা নিতে হবে। তাহলে খালি ঘরের জন্য সর্বোচ্চ, আর ফোঁটা লাগানোর জন্য লসাগু, এটা মনে রাখতে হবে। খালি ঘরের জন্য সর্বোচ্চ, মানে খালি ঘর বলতে যার উপর ফোঁটা নাই, মানে ফোঁটা ছাড়াগুলোর মধ্যে সর্বোচ্চ, আর ফোঁটা আলাগুলোর মধ্যে লসাগু। তাহলে এখানে ফোঁটা ছাড়া একটা, এখানে ফোঁটা ছাড়া একটা, নিলাম সর্বোচ্চ 1। এখানে ফোঁটা আলা একটা, এখানে ফোঁটা আলা 2টা, লসাগু হলো 2। আর অতিরিক্ত নিব 2টা। কটা নিব? 2টা। এখন মোট কটা হলো? এই হলো 5টা। তাহলে আমাকে এটাকেও 5 ঘর তৈরি করতে হবে, এটাকেও 5 ঘর তৈরি করতে হবে। তাহলে আমরা দেখি কি করা যায়। এটা আগে লিখে নিলাম। এই যে অক্ষরগুলো লিখবো, অক্ষরের নিচে অক্ষর হতে হবে, এরকম না যে মিক্সড হয়ে যায়, একটা নিচে একটা, একটা নিচে একটা, এরকম খাড়া খাড়া ভাবে মিল করতে হবে। তাহলে এখন এখানে আছে 2টা, নিতে হবে কয়টা? 5টা। যার উপরে ফোঁটা থাকবে ওইটাকে বাড়াতে পারবে। তাহলে 2টা আছে, তাহলে এটা হলো 3টা, এটা হলো 4টা, এটা হলো 5টা। আবার নিচে এটাকেও বাড়াবো, কয়টা বাড়াবো? 3টা আছে, আর কয়টা লাগবে? 2টা লাগবে। তাহলে 3 4, 2টাকে বাড়াতে হবে, কেননা এটার উপরে ফোঁটা আছে, এটার উপরে ফোঁটা আছে। তাহলে 3 লিখলাম, এই 4 লিখলাম। আবার বলতেছি, যোগ করতে গেলে প্রথমে আমাকে হিসাব মেলাতে হবে, এই হিসাবটা করতে হবে, খাতার এক কোণার মধ্যে বা রাফ খাতায় লিখে নিতে হবে। ফোঁটা ছাড়া যেগুলো থাকবে এগুলোর সংখ্যা হিসাব করব, সর্বোচ্চ কত আছে। এখানে একটা, এখানে একটা, তাহলে সর্বোচ্চ হলো 1। এন্ড ফোঁটা আলাগুলো হিসাব করতে হবে, এখানে একটা, এখানে 2টা, 1 আর 2 লসাগু বের করতে হবে, সেটা হলো 2। অতিরিক্ত নিতে হবে 2টা। এই মোট হলো 5টা অক্ষর নিতে হবে। তাহলে নিব কোনগুলো? যার উপরে ফোঁটা আছে ওগুলো শুধু বাড়াবো। তাহলে প্রথমে লিখে নিলাম 4 5, বাড়াবো কোনটা? যার উপরে ফোঁটা আছে 5 5 5, 5টা মিল করতে হবে। এখানে সবই লিখলাম, আরো 2টা লাগবে, ফোঁটা আছে 2টার উপরেই, 2টা নিলাম। এখন আমরা কি করব? যোগ করে দিব। যোগটা আমরা সবাই পারি, তাহলে যোগ করে 5 4 যোগ করলে 9, 5 3 যোগ করলে 8, 5 4 9, এটা হলো 8, এটা হলো 5, 0 0 0। এখন কিন্তু আমরা অঙ্কটা যোগ করে ফেলছি। তারপরে কি করব? এই যে অতিরিক্ত 2 দিয়েছিলাম, এই 2টা বাদ দিব, বাদ। এখন এইগুলো আমার রেজাল্ট, কিন্তু রেজাল্টের আগে আমাকে ফোঁটা দিতে হবে। এটা দেখে দেখে ফোঁটা দেব। এক ঘর এটা কি ছিল? খালি ঘর ছিল, এটা ফোঁটা ছাড়া, আর এটা ফোঁটা আলা। তাহলে এক ঘর খালি, 2 ঘর ফোঁটা, তার মানে এটা খালি হবে, এটা ফোঁটা হবে, এটা ফোঁটা হবে। এক ঘর খালি, 2 ঘর ফোঁটা, এক ঘর খালি, 2 ঘর ফোঁটা। তাহলে উত্তর হবে কি? 0.589। এক ঘর খালি, 2 ঘর ফোঁটা, এইটা হলো আমার যোগ। এই 2টা কিন্তু আমার আর লাগবে না, ওটা সাহায্যকারী হিসেবে আমাকে নিতে হয়েছে। এইটা হলো আমার যোগ করার নিয়ম। আবার বলি, যে কোনো সংখ্যা, পৌনঃপুনিকের সংখ্যা যোগ করতে গেলে এইভাবে প্রথমে নিচে নিচে লিখতে হবে। তারপরে আমার হিসাব করতে হবে খালি ঘর কয়টা, এখানে খালি ঘর কয়টা, মানে ফোঁটা ছাড়া কয়টা, ফোঁটা ছাড়া কয়টা। তাহলে ফোঁটা ছাড়াগুলো নিব সর্বোচ্চ, ফোঁটা ছাড়াগুলো কি নিব? সর্বোচ্চ। এখানে একটা, এখানে একটা, সর্বোচ্চ কয়টা? একটাই। ফোঁটা আলাগুলো লসাগু 1, আর এখানে 2টা, 1 আর 2 লসাগু হলো 2। তাহলে 1 যোগ 2, আর অতিরিক্ত যোগ করতে হবে 2টা, মোট কয়টা হলো?
5টা। তাহলে আমরা এইটাকে 5টা পর্যন্ত বাড়াবো আর এটাকেও 5টা পর্যন্ত বাড়াবো। তাহলে 2টা লিখবো আর অতিরিক্ত এই যে ফোটালা যেটা এটাকে বাড়িয়ে নিব। আর লিখবো কিভাবে? অক্ষরের নিচে অক্ষর একটু ফাঁক ফাঁক করে লিখবো যেন কাটা যায়। নিচে 3টা ছিল আর 2টা দরকার, তাহলে 2টা ফোঁটা আছে, 2টা লিখলাম। তারপরে যোগ। যোগ দেওয়ার পর এই কাজটা কিন্তু করতেই হবে। এক ঘর খালি 2 ঘর ফোঁটা, যে এক ঘর খালি 2 ঘর ফোঁটা, এক ঘর খালি 2 ঘর ফোঁটা, এক ঘর খালি 2 ঘর ফোঁটা। উত্তর হবে শুধু এইটুকু। এই হলো আমাদের পৌনঃপুনিকের যোগ। আশা করি সবাই জিনিসটা বুঝতে পারছো। আমি আরেকটা অঙ্ক দেখি তাই শেষ করে দেব, তাহলে বাকি অঙ্কগুলো তোমরা করতে পারবে। আমরা 15 খ নাম্বারটা করি। 15 খ নাম্বার কি দেওয়া আছে? যোগ করো 2.05 যোগ 8.04 যোগ 7.018 এর উপরে কোনো ফোঁটা নাই। এগুলোকে আমরা এখন যোগ করতে হবে। যোগ করতে গেলে কি লিখবো? আমি তো সমাধান এর আগেটা লিখি নাই, তোমরা সমাধানটা লিখে নিও। এখন এটা লিখবো 2.05, তারপরে 8.04, তারপরে 7 পয়েন্টগুলো সোজাসুজি লিখতে হবে। 0 1 এইটা বাহির। এখন আমি সদৃশ বানাবো। এখন তোমরা বলো যে খালি ঘর সর্বোচ্চ কয়টা আছে? যার উপরে ফোঁটা নাই ওটাকে আমরা খালি ঘর বলি। তাহলে এখানে এটা আমরা যদি খেয়াল করি, এখানে খালি ফোঁটা ছাড়া হচ্ছে একটা, এখানে ফোঁটা ছাড়া হচ্ছে একটা, এখানে ফোঁটা ছাড়া হলো 3টা। তার সর্বোচ্চ কত? একটা, একটা এবং 3টা। এক জায়গায় আছে একজন, আরেক জায়গায় একজন, আরেক জায়গায় 3জন। তার সর্বোচ্চ কত? 3টার যোগ হবে না, সর্বোচ্চ হবে এদের মধ্যে সবচেয়ে বেশি কোন জায়গায়? তো 3টা। ওই 3 হলো আমার সর্বোচ্চ। তাহলে আমি লিখলাম 3। এটা গেল ফোঁটা ছাড়ার হিসাব। এখন ফোঁটালার হিসাব করি। এখানে ফোঁটালা একটা, এখানে ফোঁটালা একটা, এখানে ফোঁটা নাই। তাহলে 1 আর 1 এর লসাগু হলো 1। আর অতিরিক্ত কটা নিতে হবে? 2টা। তাহলে কত হলো? 3 4 5 6। এই হলো আমার 6টা। অঙ্কটা ঠিক আছে না? দেখে তো একটু। হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা হলো 6 ঘর নিতে হবে। তাহলে এখন আমরা এটাকে লিখে নিই। 2.05 আগে লিখলাম, 8.04 লিখলাম, 7.018 লিখলাম। এই যে লাইন ঠিক আছে কিনা? এখন আমাকে নিতে হবে কয়টা? 6টা। আছে কয়টা? 2টা। কোনটাকে বাড়াবো? যার উপরে ফোঁটা আছে। তার মানে আরো 4 ঘর বাড়াতে হবে। এই যে 1, এই 2, এই 3, এই হলো 4। আবার এটাকে কয় ঘর নিতে হবে? 4 ঘর নিতে হবে। বাড়াবো কোনটা? যার উপরে ফোঁটা। তার মানে 4 4 4 4। আর এগুলোকেও তো বাড়াতে হবে, এগুলো তো ফোঁটা নাই। তাহলে কি করব? কোনো কারণে ফোঁটা যদি না থাকে তাহলে মিল করার জন্য আমাকে কি করতে হবে? 0 দিতে হবে। বাস, এখন আমরা যোগ করে ফেলি। যোগ করি। এখন এটা যোগ করি। এটা হচ্ছে 9, এটা যোগ করলে হবে 9, এটা যোগ করলে হবে 9, এটা যোগ করলে হবে 9। ও না, হ্যাঁ ঠিক আছে, এটা 9 হবে না। এটা যোগ করলে কি হবে? 17 7, এই যে 8 5 13, 13 4 17, হাত থেকে 1, 5 4 9 10, আর একে 11। 0 0 হাতে রেখে 11।
তারপরে এটা কত হবে 17। এই হলো আমার যোগ। হাতের এক গুণ সাধারণত এই পাশে চলে আসে, পরের ঘরে চলে আসে। তাহলে আমরা কি করব, 2 ঘরকে বাদ দিব, এটা বাদ। এখন ফোঁটা বসাবো। ফোঁটা কিভাবে বসাবো এটা দেখবো, যেখানে আমি হিসাব করছি 3 ঘর খালি 1 ঘর ফোঁটা, 1 2 3 ঘর খালি 1 ঘর ফোঁটা, 3 ঘর খালি 1 ঘর ফোঁটা, 3 ঘর খালি 1 ঘর ফোঁটা, 3 ঘর খালি 1 ঘর ফোঁটা। তাহলে উত্তর হবে কোনটা, এই 17 1 1 7 9। এইটা হলো আমার উত্তর। এই হলো পৌনঃপুনিকের যোগ করার নিয়ম। আশা করি সবাই বুঝতে পারছো, এবং এটা যদি বারে বারে দেখো তাহলে জিনিসটা আয়ত্তে আসবে। আর আমি পরবর্তী ক্লাসে আমি এই পৌনঃপুনিকের বিয়োগ করাবো, গুণ করাবো এবং ভাগ করাবো। এই জন্য আজকের আমার এই পাঠ এখানেই শেষ করলাম। সামনের দিন বা পরবর্তী ক্লাসে দেখা হবে। তো পর্ব 1-এর ভিতরে আমরা ভগ্নাংশের জিনিসগুলো শিখলাম এবং পৌনঃপুনিককে কীভাবে ভাঙাতে হয় সেটা শিখলাম, এবং পৌনঃপুনিকের যোগ করার নিয়ম আমরা শিখলাম। তো ধন্যবাদ সবাইকে, এবং আগামী পর্ব 2 দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এই বলে আমি আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।